ঘুমের মধ্যেই নিজের উপর কারো গভীর দৃষ্টি অনুভব করতেই ঘুমটা হালকা হয়ে গেল সায়রার। কেমন একটা অস্থির অস্থির অনুভূত হলেও চোখ খুলতে পারল না সায়রা। বলা ভালো, খুলতে ইচ্ছে হলো না, কারণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটি যে সায়রার চিরচেনা, যে আশেপাশে থাকলেও সায়রা বুঝতে পারে, যার একটুখানি স্পর্শ সায়রার সকল যন্ত্রণাকে এক লোহমায় মুছে দিতে পারে। মুখের উপরে পড়া গরম নিঃশ্বাসটা আরও একটু কাছ থেকে অনুভব করতেই খুবই শান্তভাবে চোখ খুলে তাকায় সায়রা। চোখ খুলতে সায়রার ভাবনায় সঠিক প্রমাণিত হয়। তার দিকে খানিকটা ঝুঁকে আলবি বসে আছে তার সম্মুখে, মিষ্টি একটা হাসি নিয়ে। আলবিকে এভাবে নিজের এতটা কাছে দেখতে পেয়ে সায়রার যে রকমের রিয়েক্ট করার কথা ছিল তার কিছুই সায়রা করল না, বরঞ্চ অতিরিক্ত মাত্রায় শান্ত ভাব বিরাজমান তার মধ্যে। আলবির স্নিগ্ধ মুখটা এতদিন পরে এত কাছে থেকে দেখতে পেয়ে ঘরে চলে গেছে সায়রা। একটা শীতল হাওয়া বয়ে চলেছে তার উত্তপ্ত হৃদয় জুড়ে। তাই তো মানুষটিকে নিজের এত কাছে দেখেও কোনো প্রকার খারাপ আচরণ করার কথা তার মনেই নেই। সূর্য না ওঠায় আদো আদো আলোতে ছেয়ে আছে চারপাশ। হালকা বাতাস, পাখির কিচিরমিচির। সিলেটের পাহাড়ি এলাকায় এই সময়টা যেন অন্যরকম একটা প্রশান্তি প্রদান করে। তার চেয়েও বেশি শান্তি অনুভব করছিল আলবি ঘুমন্ত মুখটির দিকে তাকিয়ে থাকে। কতদিন, কত মাস পরে এই মুখটিকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে সে। কতটা বিষাক্ত অপেক্ষার প্রহর অতিক্রম করার পরে এই প্রশান্তি অনুভব করছে আলবি, তা শুধুমাত্র সেই জানে। খুব ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে মেয়েটিকে, কিন্তু তার ঘুম ভেঙে যাবার ভয়ে তা করতে পারছে না। দেখে মনে হচ্ছে কতদিন পরে আজ মেয়েটি একটু প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে, যা তার মুখে প্রকাশ পাচ্ছে। কতক্ষণ ব্যাপী আলবি যে সায়রার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা সে নিজেই জানে না। সায়রা চোখ মেলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়, আর তাতেই ঘোর কাটে আলবির। তবুও সায়রার ওই শান্ত মায়াবী চোখ থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না সে। সায়রার চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আর একটু ঝুঁকে গিয়ে সায়রার কপালে গভীর একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আলবি। আলবির ঠোঁটের স্পর্শ পেতেই আবেশে চোখ বন্ধ হয়ে যায় সায়রার। আবেগে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। আলবি উঠে বসে পরম যত্নে মুছিয়ে দেয় গড়িয়ে পড়া পানিটুকু। আদুরে হাত বুলাতে থাকে সায়রার মাথায়। আলবির দিকেই তাকিয়ে আছে সায়রা। খুব মনে পড়ছে পুরনো সেই সোনালি দিনগুলোর কথা, যখন এই ঘটনাটি ছিল তাদের নিত্যদিনকার ভালোবাসাময় প্রহরের স্বাভাবিক দৃশ্য। আগে তো এভাবে প্রতিদিন সকালে আলবি সায়রার কপালে এঁকে দিত নিজের পবিত্র ভালোবাসার গভীর স্পর্শ, আর এতেই সমস্ত শরীর মন জুড়িয়ে যেত সায়রার। ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রে আলবির কোনো কমতি ছিল না। চার দেওয়ালের বদ্ধ ইট পাথরের ঘরটিও তাদের ভালোবাসায় হয়ে উঠেছিল ভালোবাসার সংসার। কিন্তু হঠাৎই সবটা বদলে গেল। ভালোবাসা না কমলেও বেড়ে গেল অভিমান, আর তাতেই ছন্নছাড়া হয়ে গেল নিজেদের সাজানো গোছানো জীবনটা। আর যাতে খানিকটা দোষ হয়তো সায়রারও ছিল। আলবির গলা পেতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো সায়রা। মিহি কণ্ঠে তার মাথায় হাত বুলিয়ে আদুরে ভাবে আলবি জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? কিছুক্ষণ নীরবতা পালন করে আলবির চোখ রেখেই কিছুটা রুক্ষভাবে সায়রা জবাব দিল, গতকাল পর্যন্ত ভালোই ছিলাম, আপনাদের দেখেই খারাপ থাকা শুরু হয়ে গেছে। সায়রার কথায় কোনো পাল্টা জবাব করে না আলবি। কথাটির মধ্যে যে কতটুকু সত্যতা আছে তা সে ভালোভাবেই জানে। তাই মিষ্টি একটা হাসি দিয়ে সায়রার স্ফীত উদরে আলতোভাবে হাত বুলিয়ে আবার জিজ্ঞেস করলো, আর আমার বাবুটা কেমন আছে মায়ের কাছে? বাবা ভাইদের দেখে অনেক খুশি হয়ে গেছে নিশ্চয়ই? একদমই না,
একদমই খুশি হয়নি আপনাদের দেখে, বরঞ্চ এতদিন খুশি ছিল, ভালো ছিল। একটুও দেরি না করে তৎক্ষণাৎ উত্তর দেয় সায়রা। তবে সায়রার কথা শেষ হতে না হতেই মুখ কুঁচকে যায় সায়রার, কারণ পেটের মধ্যে অবস্থান করা ব্যক্তিটি তার কথায় যে মোটেও সম্মত নয় তা বোঝাতে সে তৎপর হয়ে উঠেছিল। সায়রার পেটের উপরে হাত রাখা ছিল বলে আলবিও তা টের পেয়েছে। তাই তো সায়রার পাতলা কাপড়ের উপর দিয়ে ছোট পায়ের লাথি অনুভব করতে ফিক করে হেসে দেয় আলবি। বড্ড অলৌকিক ঘটনা বটে, তবে সে ভীষণ খুশি হয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসি মুখে সায়রাকে পিঞ্চ করে বলল, থাক, তোমায় আর কষ্ট করে মিথ্যে বলতে হবে না। ছোট হলে কি হবে, সে নিজেই নিজের মতামত জানাতে পারে তার বাবাকে। এই সরুন তো সরুন, আমি উঠব। আপনার ফালতু কথা শুনে আমার মেজাজ খারাপ হচ্ছে। সায়রা রাগ করে উঠে যেতে নিতেই আলবি তাড়াতাড়ি আগলে নেয় তাকে। সায়রার বারণ সত্ত্বেও নিজেই বিছানা থেকে নামিয়ে দাঁড় করায়। সায়রার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, পালিয়ে গেলে আর কী বা হবে, যা জানার তা তো জেনে গেছি আমি। কথাটি বলে মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে যায় ঘর থেকে। আর তা দেখতে পেয়ে দাঁত কিরমির করে রাগ প্রকাশ করে সায়রা। বাম পাশে তাকাতে চোখ পড়ে চৌকিতে ঘুমন্ত দুই ছেলের উপরে। ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় সায়রা। খাটের মধ্যে দুই ভাই দুইজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সায়রা থাকাকালীন এই দৃশ্য কখনোই দেখা যেত না, অথচ সায়রার অবর্তমানে সবকিছু অনেকটা পাল্টে গেছে। এটাই তো চায় সায়রা, তবু অবুঝ মন যে মানে না। খুব যত্ন করে নিজের দুই কলিজার টুকরোর মাথায় হাত বুলিয়ে দেয় সায়রা। দীর্ঘক্ষণ ব্যাপী তার আদরে পরশ বুলিয়ে দেয় দুই ছেলের কপালে গালে। দুই ছেলেকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছেটা পূরণ করতে না পারায় সায়রার প্রাণটাই কখনো কখনো বেরিয়ে আসতে চায়। তবু সে যে অপারগ, এটি এখন তার জীবনের অমোঘ বাস্তব সত্যি। দরজার বাইরে দাঁড়িয়ে মা ছেলেদের এই ভালোবাসাময় দৃশ্য অবলোকন করতেই বুকটা ভরে ওঠে আলবির। এই দৃশ্যটি চোখের সামনে দেখার জন্য কতই না অস্থির ছিল সে। অবশেষে আজ আবারও এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারল সে। আলবি জানে সায়রা তাদের সাথে যেতে রাজি হবেই, তাদের ক্ষমা করবেই, এটা আলবির মন বলছে। আর নিজের উপর, নিজের ভালোবাসার উপর, ভালোবাসার মানুষটির উপরে পূর্ণ বিশ্বাস তার আছে। রান্নাঘরের থেকে কিছুটা দূরে ছোট টুলে বসে আছে সায়রা। তার রাগী দৃষ্টি রান্নাঘরের দিকে নিবদ্ধ। আর রান্নাঘরে বর্তমানে অবস্থানরত আছে তিন বাপ ছেলে। সায়রাদের রান্নাঘরটা বাইরে আলাদাভাবে তৈরি করা খড়কুটো দিয়ে, আর তাতে রান্নার কাজে ব্যবহৃত হয় লাকড়ি। এই লাকড়ি দিয়ে শহরের মানুষের পক্ষে রান্না করা সম্ভব নয়, অন্তত যারা আগে কখনো এভাবে রান্না করেনি তাদের ক্ষেত্রে। এবং এই দলের তালিকা করতে গেলে সর্বপ্রথম নাম আসবে বোধহয় আলভির, যে কিনা গ্যাস স্টোভেই রান্না করতে পারে না। সে যদি লাকড়ি দিয়ে রান্না করতে যায় তাহলে কি অবস্থা হতে পারে, সে কথা চিন্তা করে সায়রা এই রাগ। তবে তার রাগকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না ওই তিনটি মানুষ। এমনকি জুলেখাকেও যেতে দিচ্ছে না সাহায্যের জন্য। তাদের নাকি আজ খুব ইচ্ছে হয়েছে সায়রার জন্য রান্না করার, তাই সেই ইচ্ছে পূরণের জন্যই এহেন কাজ তাদের। চুলের ভিতরে লাকড়িটা প্রায় শেষ হয়ে আসলেও সেদিকে কোনো খেয়াল নেই আলভির। সে ব্যস্ত পাতিলের ভিতরে উকি দিতে আর খাবারের টেস্ট পরখ করে দেখতে। আর এদিকে যে লাকড়িটা জ্বলতে জ্বলতে চুলোর আগুন সেই লাকড়ি একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছে তা সে বুঝতে পারেনি, যার ফলস্বরূপ চুলোর আগুন আরো জ্বলে ওঠার জন্য লাকড়ির দিকে হাত বাড়াতেই সেই আগুনে বেশ ভালোভাবে ছ্যাঁকা লেগে যায় আলবির। অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসে আর্তনাদ। আলবির আর্তনাদ কানে আসতেই পরিমরি করে রান্নাঘরের দিকে ছুট লাগায় সায়রা। তার পিছনে পিছনে জুলেখাও যায়।
রান্নাঘরে আসতেই আলবিকে ডান হাতটা ধরে চোখ মুখ কুঁচকে থাকা অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ আলবির হাতটা টেনে নিজের হাতে নিতেই দেখতে পায় ফর্সা হাতের তালু অনেকটা লাল হয়ে আছে। বিচলিত হয়ে পড়ে সায়রা, কারণ সে জানে আলবি এইসব যন্ত্রণা সহ্য করতে পারে না। অস্থির হয়ে আলবির উদ্দেশ্যে বলে ওঠে, কেন আসলেন এখানে? আপনি কি রান্না করতে পারেন? গেল তো এখন হাতটা পুড়ে। ইস! সায়রার বিচলিত হয়ে ওঠা মুখের দিকে তাকিয়েই আলবি শান্ত স্বরে জবাব দেয়, না পারি না তো, একদমই পারি না। তুমি ছাড়া কিচ্ছু পারি না, জানো তো তুমি। প্লিজ ফিরে চলো আমাদের সাথে, তাহলে আর কখনো এরকমটা হবে না তো, প্লিজ। কোনো জবাবে আসে না সায়রার দিক থেকে। সে একভাবে তাকিয়ে আছে আলবির ফর্সা হাতের দিকে। হাতের 2-3 জায়গায় পোড়া দাগগুলোই দেখছে সায়রা, যা জানান দিচ্ছে আলবির এই কয়েক মাসের কষ্ট সম্পর্কে। আলগোছে আলবির হাতটা ছেড়ে দিয়ে জলেখার দিকে তাকিয়ে অত্যাধিক শীতল কণ্ঠে সায়রা বলল, পানি দিয়ে দে ওনার হাতে, আর বার্নার মলমটাও দিস। নিজের কথা শেষ করে রান্নাঘর থেকে প্রস্থান করে সায়রা। খুব ধীর স্থির তার চলার গতি, আর সায়রার যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে করুণভাবে চেয়ে আছে আলবি। চোখে তার ফিরে পাওয়ার স্পষ্ট আকুতি বিরাজমান। নিজের রুমের কাঠের জানালার পাশে মাথা টেকে বসে আছে সায়রা, নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে বাহিরের দিকে। আলবির হাতে ছ্যাঁকা লাগার ঘটনার পর থেকেই এমন চুপচাপ হয়ে আছে সে। কিছু বলছেও না, কিছু করছেও না, একভাবেই বসে আছে এতক্ষণ ধরে। মুখের দিকে তাকিয়ে সায়রার মনে চলা ভাবনার কোনো ধারণাই করা যাচ্ছে না। মুখশ্রী তার একদম শীতল শান্ত। আলবি, শায়রিফ, আদনান রুমের দরজার বাইরে দাঁড়িয়ে সায়রাকেই দেখে চলেছে। সায়রা হঠাৎ এমন নির্বিকার ভাবটা কেউ মেনে নিতে পারছে না। একটু চিৎকার চেঁচামেচি করলেও তো চলতো, কিন্তু সায়রার এমন বিষণ্ণ মুখ দেখতে তাদের মোটেও ভালো লাগছে না। দুই ভাই কিছু একটা ভেবে হঠাৎই মুখ তুলে আলবির দিকে তাকালো। আলবিও তাকালো দুই ছেলের দিকে। ছেলেদের দৃষ্টি দেখে কিছু একটা বুঝে নিয়ে সম্মতিসূচক মাথা দোলালো আলবি। বাবার ইশারা পেতেই দুই ভাই তৎক্ষণাৎ এক দৌড়ে সায়রার সামনে উপস্থিত হলো। শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল মাকে। শায়রিফ আদনানের ছোঁয়া পেতেই বাইরে থেকে চোখ সরিয়ে ছেলেদের দিকে তাকায় সায়রা। আগের মতোই বসে আছে সায়রা, চোখ দুটো শুধু ছেলেদের দিকে নিক্ষেপ করা। এক দৃষ্টিতে দেখে চলেছে নিজের কলিজার টুকরোদেরকে। শায়রিফ, আদনানও একভাবে দেখে চলেছে তাদের মায়ের মায়াময় মুখশ্রী। ছেলেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই সায়রার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুক্তোর মতো পানির ফোঁটাগুলো পাপড়ি ভেদ করে গড়িয়েই চলল। মায়ের চোখে পানি দেখে বুকে চিনচিনে ব্যথার উদ্ভব হলো দুই ভাইয়ের। কান্নারা ঠিকরে বেরিয়ে এলো। হাত বাড়িয়ে মুছিয়ে দিল মায়ের চোখের অশ্রু, কিন্তু কোনো লাভই হলো না তাতে। তাদের ছোট ছোট কোমল হাতের স্পর্শ সায়রার দলা পাকানো যন্ত্রণাগুলো আরোই অবাধ্য হয়ে উঠল। চোখের সীমানা পেরিয়ে নিজেদের অস্তিত্ব প্রকাশে ব্যস্ত হয়ে উঠল। এমন দৃশ্য দেখে আলবিও আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এলো সায়রার কাছে। হাঁটু মুড়ে মেঝেতে সায়রার পায়ের কাছে বসে খুবই সন্তর্পণে নিজের মুখ গুজে দিল সায়রার কোলে। সেও যে কাঁদছে, কিন্তু তার চোখের পানি যে কারো দেখতে মানা, তাই তো এভাবে নিজেকে লুকিয়ে নিল প্রিয় মানুষটির আশ্রয়ে। 4টি মানুষের বোবা কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল। আলাদাভাবে হলেও এই 4টি হৃদয়ে বেজে চলেছে একই বিষণ্ণতার সুর। অনেকটা সময় পেরিয়ে গেল একইভাবে। নিজেকে কিছুটা সামলে নিয়ে সায়রার কোল থেকে মুখ তুলল আলবি। ছেলে দুটো মাকে জড়িয়ে রেখেছে নিজেদের সাথে। কান্না কমলেও ক্রমাগত হেঁচকে উঠে চলেছে, তবে সায়রার চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে চলেছে। কান্নার ধমকে নাকের পাটা ফুলে ফুলে উঠেছে। একটি দীর্ঘশ্বাস ফেলে সায়রার কোলের উপরে থাকা
হাত দুটি নিজের হাতের মধ্যে নিল আলবি। আবেগী স্বরে বলল, এখনো এতটা অভিমান নিজের মধ্যে কেন পুষে রেখেছো মায়াপরি? আমি ভুল করেছি। না, ভুল না, অন্যায় করেছি তোমার সাথে। সেই অন্যায়ের শাস্তি তো পেয়ে গেছি বলো। এবার কি আমাদের একটু ক্ষমা করা যায় না? একটু ভালোবাসায় জড়িয়ে নেওয়া যায় না? এতটা নিষ্ঠুর কবে থেকে হলে গো? আমাদের কষ্টগুলো কি তোমার চোখে পড়ে না? এতগুলো দিন কি করে আমাদের ছাড়া থাকতে পারলে? কষ্ট হলো না? কেন করছো গে এরকম? এই যে আমাদের ছাড়া থেকে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাদেরকেও কষ্ট দিচ্ছ। ফিরে চলো প্লিজ সায়রা। শেষের কথাটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় অনুরোধের স্বরে আটকে আটকে বলল আলবি। কথাগুলো বলতেও তার গলা বুঝে আসছিল কষ্টে। অনেকটা আশা নিয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় সায়রার হাত দুটো ধরে রাখলো। কিছুটা সময় নীরবে আলবির দিকে তাকিয়ে থাকলো সায়রা। কান্না থেমে গেছে তার আলবির কথাগুলো শুনে, কিন্তু অসহ্য যন্ত্রণার বিষাক্ত তীরে দংশনে হৃদয়টা বিষিয়ে গেল। চিৎকার করে বলে উঠতে চাইল যে তারও কষ্ট হয়। তাদের থেকেও অনেক গুণ বেশি কষ্ট নিজের মধ্যে পুষে রেখেছে সে। নিজের প্রিয় মানুষটি, নিজের কলিজার টুকরো সন্তানদের ছেড়ে থাকতে কতটা যন্ত্রণাময় প্রহর পার করতে হয়েছে তাকে, তা একমাত্র সে নিজেই জানে। একাকিত্বের নাক পাম নিজের অনাগত সন্তানের আগমনের খুশির সংবাদটিও দিতে পারেনি প্রাণপ্রিয় মানুষগুলোকে। বিচ্ছেদের প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল বিষাক্ত। দম বন্ধ করা কষ্টরা তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছিল, কিন্তু কিছুই বলতে পারল না সায়রা। একটি শব্দও তার কণ্ঠস্বর ভেদ করে বেরিয়ে এলো না, এমনকি এক ফোঁটা চোখের পানিও বেরিয়ে এলো না। শুধু শান্ত চোখে নির্নিমেষ তাকিয়ে রইল অপেক্ষমান মানুষগুলোর পানে। কিছুক্ষণ পরে চোখ সরিয়ে নিল সেদিক থেকে। উচ্চস্বরে জুলেখার উদ্দেশ্যে বলল, জুলেখা, আমার জন্য কয়েকটা বড়ই পেরে নিয়ে আয় তো। সাথে সাথে জুলেখার গলাও শোনা গেল, কিন্তু আপা, ওগুলো তো বড্ড টক, তোমার খেতে হবে না ওগুলো। আমি। জুলেখার কথা শেষ হওয়ার আগে সায়রিপ উত্তেজিত হয়ে বলল, আমি পেরে নিয়ে আসি। মা যখন বলেছে তখন তো মা খাবেই, আমি খাওয়াবো। কথাগুলো শেষ করে ছুট লাগলো সায়রিপ ভাইয়ের হাত ধরে। এই ছেলেটা বড্ড ছটফটে। আদনান বেশ শান্ত ছেলে। সায়রার অভাবে এই কয়েক মাসে কেমন যেন একটা হয়ে গেছিল। সায়রাকে কাছে পেয়ে আবার তার চঞ্চলতা ফিরে এসেছে ভেবে আলবির মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। এদিকে সায়রা চেঁচিয়ে সায়রিপ আদনানকে যেতে নিষেধ করে চলেছে। গাছতলার জায়গাটি বেশ এবড়ো থেবড়ো। একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে গিয়ে চোট পেতে পারে, সে আশঙ্কায় চলছে সায়রার মনে। আলবির দিকে চোখ যেতেই তাকে হাসতে দেখে ঝাঁঝালো স্বরে বলল, শুধু শুধু হাসছেন কেন? ছেলে দুটো যে চলে গেল দেখতে পেলেন না? তাড়াতাড়ি ওদের গিয়ে ধরে আনুন, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবে। সায়রার ধমকি খেয়ে মুখ কাচুমুচু করে ফেললো আলবি। ছেলেদের কাছে যাবার জন্য উঠে পা বাড়াতে সায়রিপের চিকন কণ্ঠের চিৎকার কানে ভেসে আসলো। সাথে সাথে পিছনে দাঁড়িয়ে থাকা সায়রা খামচে ধরল আলবির হাত। আতঙ্কিত হয়ে বলল, কি হলো? চিৎকার দিল কেন? আপনি একটু তাড়াতাড়ি যান না, গিয়ে দেখুন কি হলো। সায়রার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বাইরের দিকে ছুট লাগলো আলবি। ছেলেটার কান্না শোনা যাচ্ছে। বড়ই গাছতলার কাছে পৌঁছতেই দেখতে পেল সায়রি বাম পায়ে হাত নিচে বসে আছে। আশেপাশের বড় বড় গাছগুলোর শিকড় ছড়িয়ে বড়ই গাছতলাটি ভীষণ এবড়ো থেবড়ো হয়ে আছে। সেই শিকড়ের সাথে পা বেঁধে পড়ে গেছে সায়রিপ। পা মুচকে গেছে। ব্যথার চাইতে ভয় বেশি পাওয়াতে এত কাঁদছে ছেলেটা। আলবি এসে ছেলেকে কোলে তুলে নিয়ে ঘরের সামনে এসে টুলে বসিয়ে দিল। সায়রাও ততক্ষণে চলে এসেছে। ছেলেকে ব্যথায় কাঁদতে দেখে বুকে মোচড় দিয়ে উঠল সায়রার। ছেলের চোখে পানি দেখে তার চোখে পানি চলে এলো। পরম মমতায় বুকে জড়িয়ে নিল ছেলেকে। সায়রিপও মাকে আঁকড়ে ধরল। এদিকে আলবি অনেক কথা
ভুলিয়ে রাখছে সাহেবকে, না হলে ছেলেটা পায়ে হাতে দিতে দিচ্ছিল না। সাহেব একটু অন্যমনস্ক হতেই বাম পাটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই আবারও চিৎকার করে উঠল সাহেব। সায়রাও তার হাতের বাঁধন আরো শক্ত করে নিল। মায়ের বুকে মুখ গুজেই কাঁদতে লাগলো সাহেব। সায়রা ক্রমাগত মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। সাহেবের কান্না এখন কমেছে। সে এখনো সায়রাকে জড়িয়ে ধরে আছে। অপর পাশ থেকে আদনানও জড়িয়ে আছে সায়রাকে। আলবি তাদের সামনেই বসে আছে। জুলেখা পাশে দাঁড়িয়ে আছে। আদর করতে করতেই সায়রাকে জিজ্ঞেস করলো, আর ব্যথা করছে সোনা? একটু একটু করছে আম্মু, সায়রার বুকে মুখ গুজেই বলল সাহেব। জুলেখা পাশে থেকে আফসোসের সুরে বলে উঠল, ইস, বলে পারতে না গেলে এরকমটা হতো না। আপা আর আমি কত করে মানা করলাম, এখন কতটা ব্যথা লাগলো। সে আমার কথার কি কোনো মূল্য আছে নাকি ওদের জীবনে? আমার কোনো কথাই ওদের ভালো লাগে না, কোনো কথাই শুনতে ইচ্ছে করে না। অবশ্য আমি মানুষটাই তো ওদের কাছে অপছন্দের। সায়রার অভিমানী কথার প্রতি উত্তরে আলবি কিছু বলতে চাইলেও বাধা দিল সায়রা। বলল, থাক, আর কিছু শুনতে চাই না আমি আপনাদের থেকে। দয়া করে এবার আমায় একটু শান্তিতে থাকতে দিন। আর জ্বালা বাড়াবেন না আমার। আজই চলে যাবেন এখান থেকে। সায়রাকে মমতাময়ী থেকে আবার আগের রূপে ফিরে আসতে দেখতে তাকে ছেড়ে দিল দুই ছেলে। তাতে কষ্ট হলেও কোনো কথা বলল না সায়রা। চুপচাপ উঠে চলে গেল ভিতরে। আলবি, সাহেব, আদনানও নিশ্চুপ। তাদের মনেও কোনো কথা নেই। সায়রার মনে যে তাদের প্রতি অভিমান জমা আছে তা সায়রার একটু আগের কথা দ্বারাই প্রমাণিত হয়। তাই এবার তাদের একমাত্র মিশন হলো সায়রার অভিমান ভাঙানো। মুখ গোমরা করে থাকা ছেলে দুটোকে কাছে টেনে কিছু একটা ফিসফিসিয়ে বলতেই তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আবারও তিন বাবা ছেলে মিলে লেগে গেল প্ল্যান সাজাতে। সায়রার দিক থেকে চোখ সরিয়ে তিন বাবা ছেলেকে ওরকম ফিসফিস করতে দেখে ভ্রুদয় কুঁচকে গেল জুলেখার। কেমন সলা পরামর্শ চলছে এই তিনজনের মধ্যে তা শোনার প্রয়াসেই নিচু হয়ে বসে কানটা তাদের দিকে এগিয়ে দিল জুলেখা। আলাপে ব্যস্ত থাকা মানুষগুলো তা টের পেতেই ভস্ম করে দেওয়ার টাইপ একটা লুক দিল জুলেখার উদ্দেশ্যে। অমন দৃষ্টি দেখে জুলেখা বলল, আমাকে বললে কিন্তু তোমাদেরই লাভ, ভেবে দেখো। তিন বাবা ছেলে ভেবে দেখলো তারা যেটা করতে চাইছে তাতে জুলেখা সাহায্য করলে তাদেরই লাভ। তাই জুলেখাকেও তাদের দলের সদস্য বানিয়ে নিল এবং চারজনে মিলেই ব্যস্ত হয়ে পড়ল সলা পরামর্শতে তাদের মিশনকে সফল করতে।